দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বের শুরুতেই জানতে চাই নির্বাচন নিয়ে আজকের রাজনীতির মাঠ কেমন ছিল। শুরুতেই একটু জানাতে চাই, আজকে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে পারবে না আওয়ামী লীগের। কারণ হিসেবে তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, একইভাবে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে, এই কারণে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। একজন বিদেশি রাষ্ট্রদূতকে তিনি কথা বলেছেন। আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে বৈঠকে তিনি কথা বলেছেন। দর্শক, এর বাইরে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। পোস্টাল ভিডি অ্যাপ নামে একটি অ্যাপের উদ্বোধন করে প্রবাসীদের জন্য সেখানে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা তাদের দুজনের বক্তব্য শুনে আসতে চাই। ফরেস্টের মধ্যে আহমেদ একটা আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, কিন্তু তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন, এবং এটাই আমি মনে করি যে তাকে বোধহয় মূল্যায়ন করা সবচেয়ে ভালো পথ হবে। বর্তমানে প্রায় 1.30 লক্ষাধিক বাংলাদেশি বিদেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। দর্শক, ফিরতে চাই আজকের নিয়মিত আলোচনা। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি বিচার ও নির্বাচন। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনার নাম যেহেতু আমরা দিয়েছি বিচার ও নির্বাচন, দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে একটু অসীম ভাইয়ের কাছে যেতে চাই। ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আপনার কাছে প্রশ্ন। এই যে শেখ হাসিনার রায় হলো, আসাদুজ্জামান খান কামালের রায় হলো, সাবেক আইজিপির রায় হলো, আরও অনেকগুলা বিচার কাজ এখনও ট্রাইব্যুনালে পেন্ডিং অবস্থায় রয়েছে। এর মধ্যে দল হিসেবে আওয়ামী লীগেরও বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছে। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, স্পষ্ট করে তিনি এটা জানিয়ে দিয়েছেন। সেই হিসেবে আওয়ামী লীগের আসলে রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন? আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না করা, এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, ধন্যবাদ। এখন টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সহ আলোচক সারওয়ার তুষারকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মূলত বিষয়টা তো আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে এবং দলগতভাবেও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার একটা মামলা দায়ের করা হয়েছে। তার আগে কিন্তু বাংলাদেশের প্রচলিত যে আইন, বিদ্যমান আইনে সন্ত্রাস দমনের যে আইন আছে, সে আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন কয়েকটির কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে এবং নির্বাচন কমিশন ইতোপূর্বেই তাদের নিবন্ধন স্থগিত রেখেছেন। যদি নিবন্ধন স্থগিত থাকে তাহলে এমনিতেই তারা নির্বাচন করতে পারবেন না দলগতভাবে। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি সিদ্ধান্ত এলো বা না এলো তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। এখনও পর্যন্ত যে অবস্থা আছে তাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারার কথা না। এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না দলগতভাবে, সে বিষয়টা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবেন তারা কিভাবে সেটা নিচ্ছেন। যখন এই নিষেধাজ্ঞা তাদের উপর যে স্থগিতাদেশ, যেটা তাদের যে কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, সেখানে কোনো প্রকার কোনো প্রতিবাদ কোথাও থেকে আসেনি, অর্থাৎ বাংলাদেশের জনগণ সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং যদি তাই হয় তাহলে বাংলাদেশের জনগণের যে সিদ্ধান্ত, রাষ্ট্র এমনকি সংবিধানও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটাতেই কিন্তু বদ্ধপরিকর থাকবে, যার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা সংবিধানে বিদ্যমান নেই। তারপরেও ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্সের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতাটা পেয়েছে, কারণ এটা জনগণের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন এবং জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। সে কারণেই বলছি আওয়ামী লীগের বিষয়েও যে সিদ্ধান্তটা এসছে সেটা জনগণ মেনে নিয়েছে এবং সে কারণেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণটা করতে পারছে না।
জি ধন্যবাদ। একটু সারাওয়ার তুষার আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম তো বললেনই আওয়ামী লীগের বিষয়ে। আওয়ামী লীগের প্রশ্ন যখন আসে তখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর কথা তিনি বলেছেন, তবে আওয়ামী লীগের সঙ্গে যে দলগুলো জোটগতভাবে বিগত 3টি সংসদে তারা প্রতিনিধিত্ব করেছে, বিশেষ করে জাতীয় পার্টি এবং 14 দলের অনেক নেতাই এখন কারাগারে রয়েছেন। জাতীয় পার্টি এখনও রাজনীতির মাঠে রয়েছেন। তাদের আসলে চূড়ান্ত ভবিষ্যৎ কি, তাদের গন্তব্য কি? ঐকমত্য কমিশন তো তাদেরকে ডাকেও নাই, এখন নির্বাচন কমিশনের সংলাপ চলতেছে, তাদের আসলে কি হবে? জি, আপনাকে ধন্যবাদ এবং অসীম ভাইকে শুভেচ্ছা। আওয়ামী লীগের প্রশ্নে যেটা অসীম ভাই বলেছেন আমি এর সাথে কমপ্লিটলি একমত, কারণ এটা তো হওয়ারই ছিল এবং এটাই আমরা চেয়েছি। আমরা বলেছি যে আওয়ামী লীগের দলগতভাবে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে তাকে দলগতভাবে আপনাকে বিচারের মুখোমুখি করতে হবে। তার সাংগঠনিক কার্যক্রম স্থগিত আছে, তার যে মার্কাটা স্থগিত আছে, এবং ফলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দল হিসেবে, সেটা তো আমরা জানতাম, এটাই হওয়া উচিত। প্রধান উপদেষ্টা সেটাই বললেন। কিন্তু শুধু আওয়ামী লীগ মানে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের সাথে যারা জোটে ছিলেন, যারা বিগত ভুয়া নির্বাচনগুলো এবং বিশেষত অবৈধ নির্বাচনের পার্লামেন্টে যারা বাংলাদেশকে গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তার মধ্যে মেজর যদি আপনি আওয়ামী লীগের বাইরে একটা দলের নাম বলেন সেটা হচ্ছে জাতীয় পার্টি। ফলে এই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোয়ার্টার, ইন্টারনাল এবং এক্সটার্নাল, তারা আসলে চায় যে মানে জাতীয় পার্টিকে দিয়ে নির্বাচন করাতে চায়, এবং জাতীয় পার্টি একটা পর্যায়ে তাদের একজন নেতা বলেওছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো তাদেরকে আমরা নমিনেশন দেবো, মানে তারা ধরে নিয়েছেন যে তারা ইলেকশন করবেন এবং সেখানে তারা আওয়ামী লীগকে সুযোগ দেবেন। আমরা মনে করি, এটা আমরা অনেকবার বলেছি, যে আগামী নির্বাচনে যেহেতু বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, অবৈধ পার্লামেন্ট গঠন করা এবং বাংলাদেশকে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ক্ষেত্রে জাতীয় পার্টির খুব সুনির্দিষ্ট, স্পষ্ট, পরিষ্কার অবস্থান আমরা দেখতে পেয়েছি। ফলে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির ব্যাপারে আমাদেরকে একই সিদ্ধান্ত নিতে হবে। আমি কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলছি না, কিন্তু তাকে আপনি আগামী নির্বাচন, এটা পত্রপত্রিকাও নিউজ হয়েছে, মিডিয়াতেও নিউজ হয়েছে, আপনিও নিউজ করেছেন যে কি কারণে জাতীয় পার্টি কিভাবে এই যে 14 থেকে 24-এর 3টা নির্বাচনে ভারতের দ্বারা নির্দেশিত হয়ে এখানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের বিপক্ষে দাঁড়িয়েছে। ফলে জাতীয় পার্টিকে আপনি যদি আগামী নির্বাচনে অংশ নিতে দেন তাহলে কিন্তু কতগুলো প্র্যাকটিক্যাল সমস্যা হবে। ইতিমধ্যেই তাদের দলের বিভিন্ন দায়িত্বশীল নেতা, ইনক্লুডিং তাদের প্রধান 2জন নেতা, মানে তাদের দলের যে সভাপতি এবং মহাসচিব, তারা কিন্তু বলেছেন যে তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দিলে তারা দেশে গৃহযুদ্ধ হবে। তারা এই হুমকি দিচ্ছেন এবং এটা যে দেওয়া যাচ্ছে এবং দিয়ে তারা দিব্যি মানে থাকতে পারছেন, এটাই আশ্চর্য। তাদেরকে সাথে সাথে গ্রেফতার করা উচিত ছিল এই ধরনের মন্তব্যের কারণে। ফলে আমরা মনে করি যে জাতীয় পার্টিকেও আগামী নির্বাচনে একই ধরনের একটা শক্ত সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে নেওয়া উচিত। জি, আমরা আরও কথা বলবো এ বিষয়ে। আমরা একই সঙ্গে আওয়ামী লীগের ভোটারদের বিষয়ে আলোচনা করব, যারা বিগত 3টি নির্বাচনে আওয়ামী লীগের কর্মী সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, তাদের বিষয়ে কথা বলবো। তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসেন। আমরা কথা বলছিলাম বিচার ও নির্বাচন নিয়ে। এ পর্বে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আমরা আলোচনায় এ পর্বেও যাব, তবে তার আগে একটু দেখে নিতে চাই আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই ভোটার তালিকায় আমরা একটু দেখতে চাই, খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল 12,76,12,384 জন, আর চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ আজকে যেটি প্রকাশ করা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 12,76,95,183 জন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে 82,799 জন ভোটার। এর বাইরে আমরা একটু দেখতে চাই, এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন, নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। পুরুষ ও নারী ভোটার বৃদ্ধির হার 2.29 ও 4.16%। এ বিষয়ে আজকে নির্বাচন কমিশনে কথা বলেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আমরা তার বক্তব্যটি শুনে আসতে চাই। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। আমরা আলোচনা করছিলাম বিচার ও নির্বাচন নিয়ে। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাইয়ের কাছে আবার একটু যাই। অসীম ভাই, আপনি একটু আগে আমরা বলছিলাম যে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 13.5 কোটি ভোটার আগামী জাতীয় নির্বাচনে ভোট দিবেন।
এর মধ্যে তো নিশ্চয়ই একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আছেন যারা আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিতেন এবং তারা অনেকেই আছে তারা কোনো ধরনের অপরাধের সঙ্গে হয়তো যুক্ত না। যারা একেবারে ভোটার, তৃণমূলের ভোটার, তাদের ব্যাপারে আসলে আপনার পর্যবেক্ষণটা কি? আগামী নির্বাচনে তাদের এই ভোট ব্যাংক কোন দিকে যাবে? এটা কি ভাগাভাগি হয়ে যাবে, নাকি বিএনপি সেটাকে ক্যাশ করবে, নাকি জামাতের দিকে যাবে, নাকি এনসিপি সেটা দখল করবে? অসীম ভাই। এই বিষয়টা এখনো কিন্তু আপনার খোলাসা করে বলা সম্ভব না। একটা জিনিস দেখুন, যারা নিরীহ সাধারণ সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের, নিঃসন্দেহে এটা অস্বীকার করার কোনো জো নেই যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় সংখ্যক আপনার ভোটার আছেন। তার মধ্যে কেউ আছেন কট্টর সমর্থক, নেতা কর্মী তাদের, আবার কিছু আছে নীরব সমর্থক যারা আওয়ামী লীগকে মন থেকে পছন্দ করেন বা করতেন, ভোট দিয়েছেন বিগত দিনে। এর একটা অংশ কিন্তু বিতৃষ্ণ হয়ে, অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতি তাদের মানে ঘৃণা বা ধিক্কার জানাবার ভাষা হয়তো বিগত অতীতে পায়নি। তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেই ভোট দেওয়ার কথা কখনো ছিল যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারত। সেই অংশটুকু দেখবেন যে পার্টিকুলারলি কোন প্রার্থী ভালো কম্পারেটিভলি, কারণ তাদের মধ্যে যে ঘৃণা জন্মাবে, তাদের দল যেই দলকে তারা সমর্থন করতেন বা ভোট দিতেন, তাদের কর্মকাণ্ডের কারণে যখন ঘৃণা জন্মাবে তখন নিঃসন্দেহে সে বেটার অল্টারনেটিভটাই খোঁজ করবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে ভালো প্রার্থী কে আছেন সেখানে একটা অংশ যাবে, তারপরে যাবে রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি এবং নির্দিষ্ট যে প্রার্থী আছেন যে দলেরই হোক না কেন, বিএনপি কিংবা জামাত ইসলাম কিংবা এনসিপি বা অন্য কোনো দল, তাদের প্রার্থীর স্ট্র্যাটেজি অর্থাৎ কনভিন্সিং ওয়েটা কেমন তার উপর ডিপেন্ড করবে। আরেকটা বিষয় থাকবে দলগুলোর মধ্যে আপনার তলে তলে কী ধরনের আঁতাত, সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। আবার কোনো কোনো এলাকায় কোনো প্রার্থীর সঙ্গে আপনার ওই এলাকার আওয়ামী লীগ সমর্থকরা কমফোর্ট ফিল করবেন বা তারা এখনও কমফোর্ট জোনে আছেন, তার উপরে ডিপেন্ড করবেন। সেজন্যে সঙ্গত কারণে এটা টু আর্লি টু মেক এনি কমেন্ট, এটা আনপ্রেডিক্টেবল। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে জামাত ইসলাম তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। বিগত সময়ে যেমন অনেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লুঙ্গির নিচে ছিলেন, ঠিক তেমনটাই আবার হয়তোবা এই আওয়ামী লীগের অনেকে আবার এই জামাত ইসলামের তলে আশ্রয় নেবেন। ঠিক তেমনইভাবে যখন দেখবে যে বাংলাদেশে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় আসার হয়তোবা সুযোগ পাবে, সেক্ষেত্রে অনেকে চাইবেন আপনার মানে বিএনপিকেও ভোট দেবার জন্যে। এনসিপি নতুন রাজনৈতিক দল, তাদের মনে করেন যে একটা ভালো কি বলে যেটাকে বলা হয়, আমি বলতে পারি যে একটা প্রসপেক্ট আছে নতুন করে মানে শাইন করার। সেক্ষেত্রে তাদের সঙ্গেও আবার তাদেরকে ধরা হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবেও বলা চলে যে সরকারি দলে থাকতে পারা। এই সমস্ত বিষয় বিবেচনা করলে আপনার বিভিন্ন সমীকরণে এই ভোটগুলো কিন্তু সারা দেশে ভাগ হয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা অনেক সময় অনেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষ যেতে পারে। জি, সরওয়ার তুষার আপনার কাছে আসি। আওয়ামী লীগের যেই ভোটার, নিরীহ ভোটার বলেছেন অনেকেই, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই, যারা নিরীহ ভোটার তাদের সমীকরণটা আসলে কোন দিকে যাবে এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকে আপনাদের পর্যবেক্ষণ কি? বিএনপি এবং জামাত এই ভোটারদেরকে কাছে টানার জন্য তারা কি করছে আর আপনারা কি করছেন? দেখেন, এখানে আওয়ামী লীগের ভোটার যাদেরকে বলা হচ্ছে, আওয়ামী লীগ তো তাদের সাথে বিট্রে করেছে। 14, 18, 24-এর নির্বাচনগুলো এইভাবে হওয়ার অর্থ হচ্ছে আপনি যে বলেন যে আমার 30% ভোট আছে, এই ভোটটুকু নেওয়ার সাহসটুকু আপনার নাই। ফলে তাদের নিজেদের ভোটারদেরকেই তারা প্রতারণা করেছে। যদি আমি ধরে নিই যে তাদের একটা ফিক্সড ভোটার আছে, এখন কতটা আছে আপনি কিন্তু আর অনুমান করতে পারেন না, কারণ সর্বশেষ নির্বাচনে তো কোনো রেকর্ড নাই। সর্বশেষ নির্বাচন হচ্ছে 8 সালের নির্বাচন। এখন যারা আছে, যারা আওয়ামী লীগের সমর্থক বা ভোটার, তাদের সাথে তো কারোরই কোনো শত্রুতা থাকার কোনো কারণ নাই। প্রত্যেকটা দলই চেষ্টা করবে যে তাদেরকে আস্থায় নেওয়ার জন্য, কারণ তারা নিরীহ ভোটার, যাদেরকে নিরীহ ভোটার বলা হচ্ছে। যারা ক্রিমিনাল, যাদের ব্যাপারে ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের কথা আলাদা, তাদের ব্যাপারে শাস্তি হবে যার যার কৃতকর্ম অনুযায়ী। কিন্তু এলাকায় যারা গত 1 বছর 1.5 বছর তাদেরকে উৎপাত করে নাই, তাদের ব্যবসা, আপনি জানেন যে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে তারা বিগত সময়ে ব্যবসা এগুলো গড়ে তুলেছে। এই ব্যবসাগুলোকে যারা দখল করেছে,
আওয়ামী লীগের ওই ভোটাররা কিন্তু তাদের ব্যাপারে স্বস্তিতে থাকবে না। তারা চাইবে একটা সেফ কোনো জায়গা, এবং সেক্ষেত্রে আপনি সারা দেশে এই যে 3টা দলের নাম বললেন, এই 3টা দলের কার কি কর্মকাণ্ড ছিল পুরো দেশে, সারা দেশে, সেটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে। এর বাইরে এটাও সত্য যে কারা সরকার গঠন করার কত কাছাকাছি সেটাও দেখবে এই ভোটাররা, কারণ তারা একটা নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে পারে অনেকে, তারা নিরাপত্তা চাইবে। ফলে এই যে মেরুকরণ, জোটের মেরুকরণ কিংবা সমঝোতার মেরুকরণ, এটা কীরকম হচ্ছে, এই 3টা দলের 2টো দল যেদিকে থাকবে সেটারই সরকার গঠন করার সম্ভাবনা বেশি। ফলে সেইটাও একটা কিন্তু আপনার ইকুয়েশন, যে আওয়ামী লীগের ভোটাররা যখন ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে যে আমরা কাদের পক্ষে থাকবো, ঠিক আছে। ফলে এখানে অনেকগুলো, এবং আমি যেটা মনে করি যে এই যে তারা এখন বেছে নিতে পারবে, বিএনপি হোক, বিএনপি হোক, এনসিপি হোক কিংবা জামায়াতে ইসলাম হোক, এর মধ্য দিয়ে কিন্তু তাদের একটা নাজাত ঘটবে। অর্থাৎ তারা আর আওয়ামী প্রশ্নটা এইভাবে ডিল করার একটা সুযোগ আছে যে আপনি যেহেতু ভোট দিয়ে দিয়েছেন যে কোনো পার্টিতে, এটা এখন আপনারও পার্টি, সুতরাং আর আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না, এটারও কোনো সুযোগ নাই। সুতরাং আমি মনে করি যে এভাবে তাদেরকে ভোট দেওয়ার যে সুযোগটা তৈরি করা হচ্ছে, এর মধ্য দিয়ে কিন্তু তাদের এক ধরনের, আমি বলবো যে রিকনসিলিয়েশন হবে সমাজে, যেটা জরুরি, কারণ আমরা তো সব মানুষের বিরুদ্ধে না। জি, বিচার ও নির্বাচন নিয়ে আমরা আরও আলোচনা করব। নিচ্ছি আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, এরপর যে নিচ্ছি ছোট্ট বিরতি। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। আমরা আলোচনা করছিলাম বিচার ও নির্বাচন নিয়ে। শেষ প্রশ্নে যাব ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের কাছে। অসীম ভাই, প্রশ্নটা হচ্ছে, ট্রাইব্যুনালের কার্যক্রম তো চলছে, এর মধ্যে তফসিল ঘোষণার সময়ও কিন্তু ঘনিয়ে আসছে। এখন ট্রাইব্যুনালের কার্যক্রমগুলো, আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কাছে এটি আমি জানতে চাই, এটি যখন ডিসেম্বর অতিক্রম করে ফেলবে বা জানুয়ারিকে ছুবে, তখন এই যে একদিকে নির্বাচন, একদিকে বিচারিক কার্যক্রম, এই সব মিলিয়ে কোনো একটা জটলা পেকে যাবে কিনা নির্বাচনের বিষয়ে, আপনি কি মনে করেন? না, আমি এর মধ্যে কোনো আপনার জটলা হবার বা কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর কনফ্লিক্ট হবার কোনো কারণ দেখি না। প্রত্যেকটা কাজ কিন্তু, যেমন জুডিশিয়ারির কাজ করবে, নির্বাচনের কাজ করবে, এক্সিকিউটিভের কাজ করবে, পুলিশ প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ফাংশন আছে। সেই ফাংশনটা তারা সঠিকভাবে পালন করতে আমার মনে হয় না যে কোনো প্রকার বাধা বিপত্তি বা বিঘ্ন ঘটার কোনো শঙ্কা বা আশঙ্কা রয়েছে বলে। এবং নির্বাচনের সঙ্গে ট্রাইব্যুনালের অ্যাক্টিভিটিস কিংবা আমাদের সুপ্রিম কোর্ট কিংবা জাজেস কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, মানে লোয়ার জুডিশিয়ারি সাবঅর্ডিনেট কোর্টগুলো, কারো কোনো কিছুর সম্পর্ক নাই। প্রত্যেকটা নিজস্ব একটা কর্মকাণ্ড আছে, দৈনন্দিন যেটা আমরা বলি, এটা কন্টিনিউ করবে সবসময়। এবং যতদিন পর্যন্ত আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হবে বা যতগুলো মামলা পেন্ডিং আছে সেগুলো নিষ্পত্তি না হবে, ততদিন পর্যন্ত এই ট্রাইব্যুনাল তার কাজ করে যাবেন। জি, সেক্ষেত্রে এই যে বিচারকে কেন্দ্র করে এক ধরনের যে রাজনৈতিক প্রতিক্রিয়া, রাজনৈতিক অরাজনৈতিক প্রতিক্রিয়া, সেখানে নানা ধরনের নাশকতার ঘটনা ঘটে, আমরা দেখছি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, এই বিষয়গুলো নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আমি একটু বলি, সেটা হচ্ছে যে এটা এত নমিনাল, এটা এত নেগলিজিবল যে এটা একটা রাষ্ট্রে আপনার কোনো প্রকার প্রভাব কোথাও ফেলবে না। সেটা নির্বাচন বলেন বা মানুষের দৈনন্দিন জীবনের কথাই বলেন না কেন আপনি, এটাতে বিন্দু মাত্র আপনার নির্বাচনের পরিবেশ ব্যাহত হওয়া বা বিঘ্নিত হওয়া বা জনমনে কোনো ভয়ভীতি তৈরি করার মতো অবস্থা তৈরি হবে না। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল ছিল, তারা তো 15 বছর জগদ্দল পাথরের মতো স্বৈরশাসকের ভূমিকা অবতীর্ণ হয়ে ফ্যাসিস্টের কায়দায় দেশটা চালিয়েছিল। পতনের পর তো দেখুন কজন মানুষ রাস্তায় এসছে। আমরা 13 তারিখে একটা কি লকডাউন বা কি যেন একটা কথা বোধহয় শুনেছিলাম, কিন্তু রাস্তাঘাটে কাউকেই দেখা যায়নি। সরকার যত কঠোর হবে এবং জনগণ অনেক বেশি সচেতন, এই যে যারা আপনার মানে অনেক বড় দৌরাত্ম্যপনা করে চালিয়েছেন, গুন্ডামি করে একটা রাষ্ট্রকে ধ্বংস করেছেন, তাদের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ এবং ঘৃণা এত বেশি শক্তিশালী যে সেই ভয়ে পতিত স্বৈরাচারের কোনো সমর্থক রাজপথে ঠিকমতো আসে না। যাদেরকে দিয়ে এই যে বোমা আপনার নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে 500 টাকা দিয়ে ভাড়া করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেত্রীর উপরে এত বীতশ্রদ্ধ, এত ঘৃণা শুরু করেছে যে তারা রাজপথে আসে না।
তারা ভাড়া করা লোক নিয়ে আসে। আমি দেখেছি যে কয়েকটা ছেলে তাদের আহাজারি, তাদের কান্না যে আর কখনো আসবো না, সংসার চালাবার জন্য এই টাকার লোভে এই কাজটা করেছি। অর্থাৎ আওয়ামী লীগের লোকরা রাস্তায় আসার মতো নৈতিক অবস্থান তারা অনেক আগেই হারিয়েছে। সে কারণে আমি বলছি যে তারা এই দেশের জনগণের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না। নির্বিঘ্নে নিঃশঙ্ক চিত্তে আগামীতে জনগণ আপনার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, ব্যক্তিগত সামাজিক জীবন অতিবাহিত করতে পারবে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলোচনা করছিলাম বিচার ও নির্বাচন নিয়ে। আমরা কথা বলবো এখন সারওয়ার তুষারের সঙ্গে। সারওয়ার তুষার, নাসিরউদ্দিন অসীম ভাই যেটা বললেন যে এই যে বিচারকে ঘিরে আইন শৃঙ্খলার যে নানা ধরনের অবনতির ঘটনা আমরা ঘটে দেখছি, সেটা নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে না তিনি মনে করছেন। আপনিও কি একই কথা মনে করেন কিনা? আসলে আমি মনে করি যে আওয়ামী লীগের আর সেই শক্তি নাই। যদিও গতকালকে শেখ হাসিনার পলাতক পুত্র জয়কে বলতে দেখলাম যে নির্বাচন হতে দেবেন আওয়ামী লীগ ছাড়া, কিন্তু আওয়ামী লীগ এখন আর খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। গতকালকে যখন রায়টা হলো আপনি দেখতে পেয়েছেন যে আসলে আওয়ামী লীগ তেমন কোনো প্রতিরোধ বা কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে পারেনি এবং পারার কোনো যৌক্তিক কারণ নেই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এখন আওয়ামী লীগের পদত্যাগ করা শুরু হয়েছে। ওই এমনকি গোপালগঞ্জে মুকসুদপুরে, গতকালকের ঘটনা, মুকসুদপুরে তারা সংবাদ সম্মেলন করে অনেকে পদত্যাগ করেছে। এটা আরও বাড়বে সামনে, এবং সামনে নির্বাচনটা যখন হয়ে যাবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নিরীহ ছিল, যারা প্রত্যেকটা এলাকাতে কোণঠাসা নেতাকর্মী ছিল, গত 13-15 বছর আসলে কোনো অপরাধ কর্মে লিপ্ত হয় নাই, তারা কিন্তু নানাভাবে সমাজে আবার পুনর্বাসিত হবে। এবং তাতে খুব দোষের কিছু নাই যদি তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র তো অনেক আগেই মানে অবসান ঘটেছে। তাদের যে সর্বশেষ সাংগঠনিক যেটুকু নেটওয়ার্ক ছিল এটাও কিন্তু পুরোপুরি এর মধ্যে দিয়ে বিলুপ্ত হবে। ফলে আওয়ামী লীগ সামনে নির্বাচনে চেষ্টা করবে অনেক কিছু, কিন্তু আমরা দেখব যে এই চেষ্টা সত্ত্বেও সমস্ত রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণ যেহেতু এখন নির্বাচনমুখী, সরকার নির্বাচনমুখী, আওয়ামী লীগ এখানে খুব বেশি কিছু করতে পারবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিচার ও নির্বাচন নিয়ে। এই পর্যায়ে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরে এসে আমরা যোগ দিব তৃণমূলের আলোচনায়। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। এই পর্যায়ে আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। আজকে তৃণমূলের আলোচনায় আমরা যাব নোয়াখালীতে। নোয়াখালী থেকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদ। একই সঙ্গে আরও যুক্ত হবেন নোয়াখালী জেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহানুদ্দিন। এই দুজনের সঙ্গে আলোচনা করবেন আমাদের সহকর্মী নাসিম শুভ। নাসিম শুভ, আপনার মাধ্যমে তাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। বিশেষ করে একটু নোয়াখালী তৃণমূলের এখন ভোটের পরিবেশের কি অবস্থা এটি একটু জানাবেন। পাশাপাশি একটু জানতে চাই এই যে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে নোয়াখালীর পরিস্থিতিটা কি, এটিও একটু জানবেন। আরেকটি প্রশ্ন থাকবে, আমরা আজকে দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই চূড়ান্ত ভোটার তালিকায় নোয়াখালীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেখানে যারা আওয়ামী লীগের একেবারে নিরীহ ভোটার, তাদের ব্যাপারে দল দুটি কি ভাবছে, তাদেরকে নিজেদের ভোট বাক্সে তাদের ভোট নিয়ে আসার জন্য আলোচনা চালিয়ে যান নাসিম শুভ। ধন্যবাদ বেলায়েত। ভোটের ট্রেনে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছি আমি নাসিম শুভ। আমাদের সাথে আজকে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলার সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, এবং আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বোরহানুদ্দিন। আমরা শুরুতেই যাব নোয়াখালী জেলা বিএনপির যিনি সদস্য সচিব রয়েছেন হারুনুর রশিদ আজাদ, তার কাছে। আপনার কাছে জানতে চাই, গতকাল তো আসলে একটি রায় হলো এবং আমরা রায়ের মাধ্যমে দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক পুলিশ প্রধান সহ 3 জনেরই রায় দিয়েছে। তো আসলে এই রায়ের কারণে কি তৃণমূলের ভোটে কেমন প্রভাব পড়তে পারে বলে মনে করেন? এখন টিভিকে ধন্যবাদ। যে রায়টি গতকাল অনুষ্ঠান হয়েছে এটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে, এবং আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের ইতিহাসে কখনো সম্প্রচারের মাধ্যমে কোর্টের যে কর্মকাণ্ড সেগুলো দেশ এবং জাতির কাছে, বিশেষ করে আন্তর্জাতিক দুনিয়া নেটের মাধ্যমে আন্তর্জাতিক দুনিয়ার সকল শ্রেণী পেশার মানুষ এটা প্রত্যক্ষ করেছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এই রায় নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না, এবং এটা তো ন্যায্য, যৌক্তিক এবং আইনসঙ্গতভাবে এই রায় সম্পন্ন হয়েছে। এবং আমাদের এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এবং আদালতের যে দীর্ঘসূত্রিতা সেটিও আমি মনে করি অবসান হয়েছে। এবং আমরা মনে করি আজ এই বিগত 16-17 বছর আমাদের দলের যে সমস্ত অসংখ্য নেতা কর্মীরা নিহত হয়েছেন,
পঙ্গুত্ব বরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম গুম এবং হত্যার শিকার হয়েছেন। আমি মনে করি এই রায়টি আইনসঙ্গতভাবে হয়েছে এবং এই রায় নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। আর বিশেষ করে এই রায়ের কারণে আজকে অনেকে মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়তো সংগঠিত হয়ে মাঠে ময়দানে কাজ করবেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক বা পলাতক স্বৈরশাসক যারা আছেন কখনোই তারা এত অল্প সময়ের মধ্যে তারা আবার বাংলাদেশের কোনো দেশের রাজনীতিতে আবার প্রত্যাবর্তন করেছেন এরকম ইতিহাস পৃথিবীতে নেই। আমি মনে করি আওয়ামী লীগ 15 বছরেও তাদের যে কর্মকাণ্ডের কারণে তারা যে আজকে পতিত পলাতক স্বৈরাচার হিসাবে আজকে আখ্যায়িত হয়েছে, আমি মনে করি 15 বছরও তারা সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এবার যাই বাংলাদেশ জামাত ইসলামের নোয়াখালীর যিনি সাধারণ সম্পাদক রয়েছেন মাওলানা বোরহানউদ্দিন, আপনার কাছে। গতকাল যে রায় হয়েছে আপনার কাছেও আমি একই বিষয় জানতে চাইবো, এই রায়ের কারণে কি আসলে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন তাতে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা, কি মনে করেন আপনারা? জি, ধন্যবাদ। এখন টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন, পাশাপাশি আজকের প্যানেল আলোচক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, গতকালকে যে ঐতিহাসিক একটি রায় বাংলাদেশে হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অত্যন্ত স্বচ্ছতার সাথে এই রায় দিয়েছেন এবং এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে আইনের শাসন আজকে আবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রায়ের মাধ্যমে মানুষ অত্যন্ত খুশি হয়েছে। বিগত 17 বছরে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন যারা ভুক্তভোগী এবং যারা দুনিয়া থেকে চলে গেলেন শহীদ হয়ে, সকলের পরিবার কালকে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমরা মনে করি এই রায়টি অত্যন্ত স্বচ্ছ হয়েছে। এই রায়ের ব্যাপারে কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নাই এবং কালকে রায়ের প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এই রায় শুনেছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে অত্যন্ত সুন্দর এবং একটা ভালোভাবে এটাকে গ্রহণ করে নিয়েছেন। আর এর প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম যে কেউ বাংলাদেশের কোনো মানুষ কাজকে এই রায়ের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। বিগত 3-4 দিনে আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা বিদেশে পলাতক আছেন তারা চেষ্টা করেছেন তাদের নেতা কর্মীদেরকে বাংলাদেশে রাজপথে নামানোর জন্য, কিন্তু আমরা দেখলাম কেউ নেমে আসে নাই। এবং এটাই প্রমাণ করে আপনারা জানেন যে আল্লামা দেওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে যখন অন্যায়ভাবে একটি রায় দেওয়া হয়েছিল, ওই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশে প্রায় 200-র উপরের লোক রাজপথে শহীদ হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ তখন সে রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পতিত আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশের রাজনীতিতে আর ঠাঁই পাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং নির্বাচনেও তাদের কোনো অবস্থান হবে এটা অবশ্যই হবে না, এটা বলারও অপেক্ষা রাখে না, সেটা কালকেই প্রমাণিত হয়ে গেছে। ধন্যবাদ। আমরা আবারও আসবো। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এই রায়কে কেন্দ্র করে কিংবা আগামী নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচনের আগে আসলে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি দিয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? নোয়াখালী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সমৃদ্ধ অঞ্চল। অপ্রিয় হলো সত্য যে আমাদের পুলিশ প্রশাসনের যে রুটিন কাজ তার মধ্যে কিছুটা স্থবিরতা আছে। এখনো সময় আছে নির্বাচন পর্যন্ত এই স্থবিরতা কাটিয়ে উঠে পুলিশ প্রশাসনের যে কাঠামোকে আরো মজবুত করে যদি আমরা সকলের রাজনৈতিক দলগুলো আজকে এই নির্বাচনে সহযোগিতা করি, আমার বিশ্বাস আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেশ এবং জাতিকে উপহার দিতে পারবো। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম আজকে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো, সেই তালিকায় যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে অনেকে বলছেন কিছু নিরীহ আওয়ামী লীগ সাধারণ ভোটার রয়েছেন। এই ভোটগুলোকে টানার জন্য আপনারা কোনো ধরনের চেষ্টা আপনাদের দল থেকে করবেন কিনা, কিংবা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? না, আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টই বলেছেন পতিত পলাতক স্বৈরাচারের সাথে আমাদের কোনো আপোষ নেই। তাহলে আমরা জুলাই অভ্যুত্থানের নিহত আহত পঙ্গুত্ব যারা বরণ করছেন আমি মনে করি তাদের সাথে আমার বেইমানি শামিল হবে। কোনোভাবেই আমরা এই পতিত পলাতক স্বৈরাচারের সাথে কোনো আপোষ করব না, আপোষকামিতা করব না। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সমৃদ্ধ রাজনৈতিক দল, আমি আগেই বলেছি, এবং নোয়াখালী জেলায় এর একটা সুদৃঢ় অবস্থান আছে। ধন্যবাদ। আমরা আপনার কাছে একই প্রশ্ন জানতে চাইবো যে
আজকের যে খসড়া ভোটার তালিকা, সেই ভোটার তালিকা যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে অনেক আওয়ামী লীগেরও ভোটার রয়েছেন। সেই ভোটগুলোতে আনার জন্য কিন্তু আপনারা কি দলগতভাবে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন কিনা বা এ ধরনের কোনো ইচ্ছে আছে কিনা? ভোটার তালিকায় তাদের ভোট থাকতেই পারে, ভোটার হতেই পারে, কিন্তু সেই ভোট নিয়ে আমরা রাজনীতি করার কোনো সুযোগ নাই। যারা পতিত, যাদেরকে জাতি প্রত্যাখ্যান করেছে, তাদের ভোটের আকাঙ্ক্ষা কখনো করার প্রশ্নই ওঠে না। জামাত ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তাদের ভোট কোনোভাবেই জামাত গ্রহণ করবে না। আজকে এই নোয়াখালীতে আমরা দেখতে পাচ্ছি বিগত 17 বছরে আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন, অনেক ভাই গুম হয়েছেন, খুন হয়েছেন, এবং অনেক অত্যাচার নির্যাতন আমাদের জামাতের নেতা কর্মীদের উপর হয়েছে। সেই হিসাবে এই নোয়াখালী আজকে বাংলাদেশ জামাত ইসলামের একটি ঘাঁটিতে পরিণত হয়েছে। আমরা মনে করি এই নোয়াখালীতে যদি সারা বাংলাদেশ সহ নোয়াখালীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় এবং লেভেল প্লেইং ফিল্ড হয়ে যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ জামাত নোয়াখালীতে ভালো রেজাল্ট করবে বলে আমরা আশা করি। ধন্যবাদ আজকের আমাদের এই ভোটের ট্রেনের দুজন সম্মানিত অতিথিকে। তো বেলায়েত, এই ছিল আসলে নোয়াখালী থেকে ভোটের ট্রেনের আজকের যে বিষয় বিচার ও নির্বাচন, সেটি নিয়ে আমার কাছে সব শেষ। বেলায়েত, অনেক ধন্যবাদ। নাসিম শুভ আমাদেরকে জানাচ্ছিলেন নোয়াখালী জেলার দুজন বিএনপি এবং জামাতের দুই নেতার মন্তব্য, তাদের মূল্যায়ন, সেখানকার তৃণমূলের রাজনীতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলেছি বিচার ও নির্বাচন নিয়ে, বিশেষ করে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলছে, বিশেষ করে একটি রায় ঘোষণা করা হয়েছে। এই রায়ের প্রতিক্রিয়ায় সারা দেশে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, এটি আগামী জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? আজকে আমাদের ভোটের ট্রেনে যারাই অতিথি হয়ে এসেছেন তারা সকলেই বলেছেন যে আসলে এটি তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই তারা মনে করছেন। একইভাবে আমরা আজকে যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ভোটারদের যে সমীকরণ, সেই সমীকরণ কে কোন দিকে যাচ্ছে এটি নিয়ে আমরা আলোচনা করছি। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।